একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। প্রভাব নাকি প্ররোচনা, ইনফ্লুয়েন্স না ম্যানিপুলেশন। আমরা আগে শিখেছি আবেগ কিভাবে কাজ করে, সম্পর্কের ক্ষমতার খেলা কিভাবে তৈরি হয়, আর সচেতন যোগাযোগ কিভাবে চক্র ভাঙতে পারে। আজ প্রশ্নটা আরও গভীর। কাউকে প্রভাবিত করা কি ভুল? প্রভাব তো আমরা প্রতিদিনই করি, কথা বললেই করি। ঠিক, প্রশ্নটা প্রভাব নয়, প্রশ্নটা উদ্দেশ্য। প্রভাব তখনই স্বাস্থ্যকর যখন তিনটে জিনিস থাকে: ১. স্বচ্ছতা, ২. সম্মতি, ৩. পারস্পরিক লাভ। যদি আমি তোমাকে একটা ধারণা দিই আর তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারো, এটা ইনফ্লুয়েন্স। কিন্তু যদি আমি তথ্য গোপন করি, তোমার দুর্বলতা ব্যবহার করি, অথবা তোমাকে অপরাধবোধে ফেলি, তাহলে সেটা ম্যানিপুলেশন। সামাজিক মনোবিজ্ঞানী রবার্ট সিয়ালডিনি মানুষের সিদ্ধান্তে কাজ করা কয়েকটা নীতির কথা বলেছিলেন: রেসিপ্রোসিটি, স্কেরসিটি, অথরিটি, সোশ্যাল প্রুফ ইত্যাদি। ধরা যাক, কেউ বলল অফারটা আজ শেষ, স্কেরসিটি সক্রিয় হল। কেউ বলল ১,০০০ মানুষ এটা ব্যবহার করছে, সোশ্যাল প্রুফ সক্রিয় হল। এগুলো মানুষের স্বাভাবিক সিদ্ধান্ত প্রক্রিয়ার অংশ। কিন্তু প্রশ্ন, তুমি কি সত্যি স্কেরসিটি দেখাচ্ছ নাকি কৃত্রিমভাবে চাপ তৈরি করছ? আবেগীয় দুর্বলতা ব্যবহার লক্ষ্য করলে দেখা যায় ম্যানিপুলেশন সাধারণত ৩ জায়গায় আঘাত করে: ভয়, অপরাধবোধ, পরিত্যক্ত হওয়ার আশঙ্কা। যেমন, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এটা করবে। এটা ভালোবাসা নয়, এটা শর্তযুক্ত নিয়ন্ত্রণ। অথবা, সবাই এটা করছে, তুমি পিছিয়ে পড়বে। এটা সচেতন তথ্য নয়, এটা ভয়ের খেলা। কেন মানুষ ম্যানিপুলেট করে আমাদের জেনে রাখা উচিত। অনেক সময় মানুষ ছোটবেলায় শিখেছে সরাসরি চাহিদা বলা নিরাপদ নয়, তাই সে ঘুরিয়ে বলে, অভিমান করে, চাপ সৃষ্টি করে। এটা এক ধরনের বেঁচে থাকার কৌশল, কিন্তু বড় হয়ে সেটা সম্পর্ক নষ্ট করে। কাউকে প্রভাবিত করার আগে নিজেকে ৩টে প্রশ্ন করো। ১. যদি সে না বলে, আমি কি সেটা সম্মান করব? ২. আমি কি সম্পূর্ণ তথ্য দিচ্ছি? আর ৩. এটা কি দুজনেরই উপকারে আসবে? যদি ৩টের উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি ইনফ্লুয়েন্স করছ। ম্যানিপুলেশন চিনে নেওয়ার উপায় আছে। কিছু সংকেত আছে: কথায় অস্পষ্টতা, হঠাৎ চাপ সৃষ্টি, বারবার অপরাধ বোধ জাগানো, তুমি সব সময় বা তুমি কখনোই না ধরনের চরণ ভাষা। এই প্যাটার্নগুলো দেখলে থামো, প্রতিক্রিয়া না দিয়ে প্রশ্ন করো, তুমি ঠিক কি চাইছ? আমি কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছি? আমাদের মস্তিষ্ক নিরাপত্তা খোঁজে। যখন চাপ বা হুমকি আসে, অ্যামিগডালা সক্রিয় হয়। ম্যানিপুলেশন প্রায়ই সেই নিরাপত্তাহীনতাকে ব্যবহার করে। কিন্তু ইনফ্লুয়েন্স নিরাপত্তা তৈরি করে, কারণ সেখানে বিকল্প থাকে। মনস্তত্ত্ব শেখা মানে মানুষের বোতাম জানা, কিন্তু প্রতিটা বোতাম চাপা উচিত নয়। সত্যিকারের শক্তি হল বোতাম জানা, কিন্তু প্রয়োজন ছাড়া না চাপা। তুমি কি কখনো কাউকে প্রভাবিত করেছ নিজের অজান্তে? অথবা কেউ কি তোমাকে এমনভাবে প্রভাবিত করেছে যেখানে তুমি পরে বুঝেছ যে তুমি আসলে স্বাধীন ছিলে না? পরের অংশে আমরা দেখব নিজেকে কিভাবে আবেগীয় প্রভাব থেকে রক্ষা করা যায় এবং কিভাবে সচেতনভাবে শক্ত অবস্থানে থাকা যায়। আমরা কি সত্যিই স্বাধীন? তুমি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছ যেটা পরে ভেবে মনে হয়েছে, আমি আসলে এটা কেন করলাম? মানে, নিজের মত মনে হলেও ভেতরে যেন চাপ ছিল। ঠিক তাই, আজ আমরা কথা বলবো কিভাবে মানুষ অজান্তে আবেগীয় প্রভাবে সিদ্ধান্ত নেয় এবং সেই প্রভাব থেকে নিজেকে রক্ষা করা যায়। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মন বোঝা শক্তি দেয়, কিন্তু নিজের মন রক্ষা করা স্বাধীনতা দেয়। মানুষ সংক্রমিত হয়, শুধু ভাইরাসে নয়, আবেগেও। মনোবিজ্ঞানী এলেন হ্যাটফিল্ড ইমোশনাল কন্টেজিয়ন নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন আমরা অবচেতনভাবে অন্যের মুখভঙ্গি, ভঙ্গি, টোন অনুকরণ করি,
এবং সেই অনুকরণ থেকেই আবেগ ছড়ায়। তাই একটা ঘরে একজন রেগে গেলে সবার টেনশন বাড়ে? একদম। তোমার স্নায়ুতন্ত্র অন্যের স্নায়ুতন্ত্রের সাথে সিঙ্ক হয়ে যায়। এটা খারাপ না, এটাই সহানুভূতির ভিত্তি। কিন্তু যদি তুমি সচেতন না হও, তাহলে তুমি নিজের আবেগ না, অন্যের আবেগ বয়ে বেড়াবে। প্রথম ধাপ, নিজের ট্রিগার জানা। সবাই একই জায়গায় আঘাত পায় না। কেউ সমালোচনায় ভেঙে পড়ে, কেউ উপেক্ষায়, কেউ তুলনায়। মনোবিজ্ঞান বলছে ট্রিগার প্রায়ই অপূর্ণ চাহিদার ইঙ্গিত। ১. গত ১ মাসে তুমি কবে অতিরিক্ত রিয়্যাক্ট করেছিলে? ২. তখন আসল ভয়টা কি ছিল? প্রত্যাখ্যান, অযোগ্যতা, নিয়ন্ত্রণ হারানো? ৩. শরীরে কোথায় টান ছিল? এটা লিখে ফেলো। লিখলেই অর্ধেক শক্তি কমে যায়। নিউরোসায়েন্স দেখায় আমরা ঘটনায় না, ঘটনার ব্যাখ্যায় প্রতিক্রিয়া দিই। নিউরোসায়েন্টিস্ট কেভিন অক্সনার দেখিয়েছেন রিয়া প্যাজল প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে এবং আমিগডালার প্রতিক্রিয়া কমায়। উদাহরণ, সে আমাকে অপমান করল। এটা হয়ে যাবে, সে হয়তো নিজের হতাশা থেকে কথা বলছে। ঘটনা বদলায়নি, ব্যাখ্যা বদলেছে, আবেগও বদলেছে। রাগের সময় সিদ্ধান্ত নেয়া বিপজ্জনক, কারণ অ্যামিগডালা ৬ সেকেন্ডের মধ্যে পুরো শরীরকে সক্রিয় করে ফেলে। এই ৬ সেকেন্ডে যদি তুমি গভীর শ্বাস নাও, মাটিতে পা অনুভব করো, চোখ স্থির রাখো, তাহলে স্নায়ুতন্ত্র স্থিতিশীল হয়। এটা দুর্বলতা নয়, এটা নিউরোলজিক্যাল দক্ষতা। বাউন্ডারি মানে দেওয়াল নয়, বাউন্ডারি মানে ফিল্টার। মনোবিশ্লেষক অটো কার্নবার্গ বলেছিলেন, সুস্থ ব্যক্তিত্বের চিহ্ন হল নিজের আবেগ আর অন্যের আবেগ আলাদা করতে পারা। তুমি বলতে শিখবে, আমি বুঝছি তুমি রেগে আছো, কিন্তু সেই আবেগ আমি বহন করব না। এটা বলার সাহস তৈরি হয় সচেতনতা থেকে। গ্যাসলাইটিং মানে তোমার বাস্তবতা নিয়ে সন্দেহ তৈরি করা। তুমি বেশি রিয়্যাক্ট করছো, এটা কখনো ঘটেনি, তোমারই ভুল মনে আছে। যদি বারবার এমন হয়, নিজের স্মৃতি লিখে রাখো, ডায়েরি রাখো, বাস্তবতা নথিভুক্ত করো। নিজের উপলব্ধিকে সম্মান করা আবেগীয় রোগ প্রতিরোধের অংশ। দিন শেষে নিজেকে জিজ্ঞাসা করো, আজকের কোন আবেগটা আমার ছিল না, তবু আমি বহন করেছি। ৫ মিনিট নীরব বসো, শরীর স্ক্যান করো, যে জায়গায় চাপ আছে সেখানে শ্বাস পাঠাও। এই ছোট্ট রিচুয়াল আবেগীয় জমাট কমায়। আবেগীয় ইমিউনিটি মানে শক্ত হয়ে যাওয়া নয়, সহানুভূতি থাকবে কিন্তু সীমানা থাকবে। যদি তুমি সব অনুভব করো কিন্তু সব নিজের না বানাও, তাহলেই ভারসাম্য। আমরা প্রায়ই ভাবি শক্ত মানুষ মানে যে কিছু অনুভব করে না, কিন্তু যদি শক্ত মানুষ মানে যে অনুভব করে, বোঝে, কিন্তু অন্ধভাবে ভেসে যায় না। পরের অংশে আমরা দেখব কিভাবে অবচেতন সংকেতগুলো পড়ে অন্যের আবেগীয় অবস্থা দ্রুত বোঝা যায়। নিঃশব্দ শক্তি অপরিসীম, আর এটা তখনই কাজ করে যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করো। তুমি কি খেয়াল করেছ, কিছু মানুষ খুব বেশি কথা বলে না, তবুও তাদের উপস্থিতি রুমের ভেতর ভারী হয়ে থাকে। তারা চিৎকার করে না, তারা তর্কে জেতে না, তারা কাউকে প্রমাণ করতেও যায় না, তবুও মানুষ তাদের সাথে সাবধানে কথা বলে। কেন? নিজের আধিপত্য বিস্তার করতে হলে তোমাকে বুঝতে হবে রিয়্যাক্ট না করার সাইকোলজি, নিঃশব্দ শক্তির বিজ্ঞান, এবং কিভাবে তুমি নিজেও সেই পাওয়ার তৈরি করতে পারো। রিয়াকশন ভার্সেস রেসপন্স, সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য। তুমি লক্ষ্য করবে রিয়াকশন আসে অটোপাইলট থেকে, রেসপন্স আসে সচেতনতা থেকে। রিয়াকশন হল কেউ কিছু বলল, তুমি সাথে সাথে উত্তর দিলে। কেউ তোমাকে অপমান করল, তুমি রেগে গেলে। কেউ তোমাকে উপেক্ষা করল, তুমি ভিতরে ভিতরে ভেঙে পড়লে। এটা হচ্ছে ইমোশনাল রিফ্লেক্স। কিন্তু রেসপন্স কি? রেসপন্স হল তুমি থামলে, তুমি অনুভূতিটা লক্ষ্য করলে, তুমি বুঝলে এটা তোমার ভিতরের ট্রিগার, তারপর তুমি সিদ্ধান্ত নিলে আমি কিভাবে আচরণ করব। এই বিরতির মধ্যে আছে শক্তি। সাইকোলজিতে একে বলা হয় স্টিমিউলাস রেসপন্স গ্যাপ। ভিক্টর ফ্র্যাঙ্কেল তার বই ম্যানস সার্চ ফর মিনিংয়ে বলেছিলেন, স্টিমিউলাস আর রেসপন্সের মাঝের সেই স্পেসেই আমাদের স্বাধীনতা লুকিয়ে থাকে।
এই স্পেস তৈরি করতে পারলে তুমি আর পরিস্থিতির দাস থাকবে না। কেন মানুষ তোমাকে প্রভোগ করতে চায় ভেবে দেখেছ? প্রথম সত্যটা কঠিন। অনেক মানুষ চায় তুমি রিয়্যাক্ট করো, কারণ তোমার রিয়্যাকশন তাদের পাওয়ার দেয়। এটা ইমোশনাল ইকোনমি। যখন তুমি রেগে যাও, সে বুঝে যায় সে তোমাকে নাড়াতে পেরেছে। যখন তুমি প্রমাণ করতে মরিয়া হও, সে বুঝে যায় তুমি অনিরাপদ। যখন তুমি ব্যাখ্যা দিতে ব্যস্ত, সে বুঝে যায় তুমি ভেতরে ভেঙে আছো। কিন্তু যখন তুমি চুপ থাকো, তখন তারা অনিশ্চিত হয়ে যায়। মানুষ অনিশ্চিততাকে ভয় পায়। এই অনিশ্চিততা থেকেই জন্ম নেয় তোমার নিঃশব্দ শক্তি। সাইকোলজিক্যাল গভীরতা, অ্যামিগডালা ভার্সেস প্রিফ্রন্টাল কর্টেক্স। গভীর কিন্তু সহজ। যখন কেউ তোমাকে অপমান করে, তোমার মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়। এটা ফাইট অর ফ্লাইট সিস্টেম। এখানে যুক্তি নেই, এখানে বাঁচার প্রবৃত্তি আছে। কিন্তু তোমার মস্তিষ্কে আরেকটা অংশ আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাই সিদ্ধান্ত নেয়, এটাই ভবিষ্যৎ দেখে, এটাই দীর্ঘমেয়াদী ফলাফল বোঝে। যখন তুমি সাথে সাথে রিয়্যাক্ট করো, অ্যামিগডালা জিতে যায়। যখন তুমি থামো, প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়। নিঃশব্দ শক্তি মানে তোমার যুক্তিবোধ তোমার আবেগকে নেতৃত্ব দিচ্ছে। এটা ইমোশনাল সাপ্রেশন নয়, এটা ইমোশনাল মাস্টারি। তুমি কি ভাবো রিয়্যাক্ট করা শক্তির পরিচয়? রিয়্যাক্ট না করা দুর্বলতা নয়। অনেকে ভাবে চুপ থাকলে মানুষ ভাববে তুমি ভয় পেয়েছ, কিন্তু বাস্তবতা আলাদা। চুপ থাকা দুই ধরনের, ভয়ের চুপ আর সচেতন চুপ। ভয়ের চুপে থাকে সংকোচ, সচেতন চুপে থাকে স্থিরতা। এই স্থিরতা অনুভব করা যায়। রুমে ঢুকলে বোঝা যায় এই মানুষটার ভেতরে ঝড় নেই। আর যে মানুষ নিজের ভেতরের ঝড় নিয়ন্ত্রণ করতে পারে, তাকে বাইরের ঝড় সহজে নাড়াতে পারে না। প্র্যাকটিক্যাল টেকনিক বলে? তাহলে 5 সেকেন্ড রুল। পরের বার কেউ তোমাকে প্রভোক করলে তুমি 5 সেকেন্ড চুপ থাকো। 1, 2, 3, 4, 5। এই 5 সেকেন্ডে 3টে কাজ করো। শ্বাস নাও, শরীরের টান লক্ষ্য করো, আর নিজের মনে বলো, আমি সিদ্ধান্ত নেব। এই ছোট্ট অভ্যাস তোমার নিউরাল প্যাটার্ন বদলে দিতে পারে। সোশ্যাল পাওয়ার আসে নীরবতার কৌশল থেকে। সামাজিক ইন্টারঅ্যাকশনে সবচেয়ে কম কথা বলা মানুষটাই প্রায়শই সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করে। যে বেশি বলে সে বেশি এক্সপোজড, যে কম বলে সে বেশি রহস্যময়। আর মানুষ রহস্যকে গুরুত্ব দেয়। কিন্তু সাবধান, এটা ম্যানিপুলেশন নয়, এটা হলো আত্মসংযম। তুমি কারো আবেগ নিয়ে খেলবে না। তুমি শুধু নিজের আবেগ নিজের কাছে রাখবে। এটাই এথিক্যাল পাওয়ার। তুমি জানো কখন রিয়্যাক্ট করা জরুরি? সবসময় চুপ থাকা শক্তি নয়। কিছু পরিস্থিতিতে রেসপন্স মানে দাঁড়ানো। যখন অন্যায় হচ্ছে, যখন সীমা লঙ্ঘিত হচ্ছে, যখন কেউ বারবার অসম্মান করছে, তখন নিঃশব্দ শক্তি মানে স্পষ্ট সীমা নির্ধারণ। কাম কিন্তু ফার্ম। তুমি চিৎকার করবে না, কিন্তু তুমি পরিষ্কার বলবে, এটা গ্রহণযোগ্য নয়। এই টোনই তোমার মর্যাদা তৈরি করে। এথিক্যাল অ্যাওয়ারনেস থাকা জরুরি, কিন্তু শক্তি যেন অহংকার না হয়। যখন তুমি রিয়্যাক্ট করা কমিয়ে দাও, তুমি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবে। কিন্তু সাবধান, এটা যেন অহংকারে না যায়। আমি ওদের মতো নই, এই ভাবনাই নতুন ইগো। নিঃশব্দ শক্তি মানে নম্রতা। তুমি শুধু নিজের ভেতর কাজ করছ, কাউকে ছোট করতে নয়। তুমি কেমন মানুষ হতে চাও? তুমি কি সেই মানুষ যাকে যে কেউ বোতাম চাপলেই রেগে যায়, নাকি সেই মানুষ যার ভেতরের বোতাম কেউ খুঁজে পায় না? শক্তি মানে শব্দ নয়, শক্তি মানে স্থিরতা। শক্তি মানে তাড়াহুড়ো না করা। পরের বার কেউ তোমাকে প্রভোক করলে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এখন রিয়্যাক্ট করব, নাকি আমি আমার পাওয়ার ধরে রাখব? এই প্রশ্নটাই তোমাকে বদলে দেবে। কেন মানুষ তোমাকে তখনই গুরুত্ব দেয় জানলে অবাক হবে,
যখন তুমি নিজেকে সস্তা করে দেওয়া বন্ধ করো। নিজেকে সস্তা করা বন্ধ করো। মর্যাদা, সীমা এবং অদৃশ্য আকর্ষণের বিজ্ঞান। তুমি খেয়াল করেছ, যত বেশি তুমি নিজেকে প্রমাণ করতে যাও, তত কম মানুষ তোমাকে গুরুত্ব দেয়। যত বেশি তুমি বুঝাতে চাও, আমি ভালো, আমি সৎ, আমি আলাদা, তত বেশি তারা তোমাকে সাধারণ ধরে নেয়। আর যেদিন তুমি প্রমাণ করা বন্ধ করো, সেদিন থেকেই মানুষ প্রশ্ন করতে শুরু করে, এই মানুষটা আসলে কে? আজকের পাঠে আমরা কথা বলবো নিজেকে সস্তা করে ফেলার অদৃশ্য অভ্যাস, মর্যাদার সাইকোলজি, সীমা নির্ধারণের বিজ্ঞান এবং সেই অদৃশ্য আকর্ষণ যা শব্দ ছাড়াই কাজ করে। সস্তা হওয়া মানে কি? সস্তা হওয়া মানে গরিব হওয়া নয়। সস্তা হওয়া মানে নিজেকে অতিরিক্ত সহজলভ্য করে ফেলা, সব সময় অ্যাভেলেবল, সব সময় ব্যাখ্যা দিতে প্রস্তুত, সব সময় না বলতে অক্ষম, সব সময় অন্যের অনুমোদনের অপেক্ষায়। এই আচরণগুলো ধীরে ধীরে তোমার মান কমিয়ে দেয়। মানুষ মূল্য দেয় যা সীমিত। এটা শুধু অর্থনীতিতে নয়, মনোবিজ্ঞানেও সত্য। স্কারসিটি ক্রিয়েটস পারসিভড ভ্যালু। ভ্যালু পারসেপশনের সাইকোলজি অদ্ভুত এক খেলা। মানুষ জিনিসের প্রকৃত মূল্য বিচার করে না। মানুষ বিচার করে কতটা অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। যখন তুমি সবসময় উত্তর দাও, সবসময় উপস্থিত থাকো, সবসময় অন্যের সমস্যার সমাধান করো, তখন তুমি প্রয়োজনীয় হয়ে ওঠো, কিন্তু বিরল হও না। আর প্রয়োজনীয়তা সম্মান তৈরি করে না সবসময়, বিরলতা করে। এ কারণেই যে মানুষ নিজের সময়ের সীমা রাখে, তার সময়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। আত্মসম্মান বনাম অ্যাপ্রুভাল অ্যাডিকশনের ট্র্যাপ। নিজেকে সস্তা করার মূল শিখর হল অ্যাপ্রুভাল অ্যাডিকশন। তুমি চাও মানুষ বলুক, তুমি ভালো, তুমি আলাদা, তোমার ছাড়া চলবে না। এই চাওয়াটা স্বাভাবিক। কিন্তু যখন এটা প্রয়োজন হয়ে যায়, তখন তুমি নিজের আচরণ বদলে ফেলো, শুধু বাহবা পাওয়ার জন্য। সাইকোলজিস্ট ন্যাথানিয়েল ব্র্যান্ডন তার বই দ্য 6 পিলার্স অফ সেলফ এস্টিমে বলেছিলেন, সেলফ এস্টিম মানে নিজের মূল্য নিজে স্বীকার করা, অন্যের স্বীকৃতি চাইতে থাকা নয়। যখন তুমি নিজের মূল্য নিজে বুঝতে শুরু করো, তখন তুমি প্রমাণ করা কমিয়ে দাও। সীমা নির্ধারণ তোমাকেই করতে হবে। বাউন্ডারিজ আর পাওয়া। সীমা মানে দেয়াল নয়, সীমা মানে দরজা, যা তুমি নিয়ন্ত্রণ করো। কেউ যখন তোমার সময় অপচয় করে, কেউ যখন তোমার শক্তি শুষে নেয়, কেউ যখন তোমার সম্মান অতিক্রম করে, তখন চুপ থাকা নয়, স্পষ্ট হওয়া দরকার। আমি এখন ব্যস্ত, এই আচরণ আমার জন্য গ্রহণযোগ্য নয়, আমি এই আলোচনায় স্বচ্ছন্দ নই। এই বাক্যগুলো ছোট, কিন্তু এদের প্রভাব গভীর। যে মানুষ সীমা রাখতে পারে না, সে ধীরে ধীরে নিজের চোখে ছোট হয়ে যায়। নিউরোসায়েন্স বলে, কেন না বলা কঠিন? না বলা কঠিন কারণ তোমার মস্তিষ্ক সামাজিক প্রত্যাখ্যানকে শারীরিক ব্যথার মতো প্রক্রিয়া করে। এফএমআরআই গবেষণায় দেখা গেছে, সামাজিক প্রত্যাখ্যানের সময় ব্রেনের পেইন সেন্টার সক্রিয় হয়। অর্থাৎ কেউ অসন্তুষ্ট হবে এই ভয় তোমার স্নায়ুতন্ত্রকে অস্থির করে। তাই তুমি না বলার বদলে নিজেকে ছোট করো। কিন্তু দীর্ঘমেয়াদে নিজেকে ছোট করা তোমাকে আরও অস্থির করে। স্বল্পমেয়াদী অস্বস্তি দীর্ঘমেয়াদী মর্যাদা তৈরি করে। অতিরিক্ত ব্যাখ্যার ফাঁদ থেকে বাঁচো। নিজেকে সস্তা করার সবচেয়ে সাধারণ অভ্যাস ওভার এক্সপ্লেনিং। তুমি না বললে, তারপর 10 মিনিট ধরে ব্যাখ্যা দাও কেন বললে। তুমি সীমা রাখলে, তারপর অপরাধবোধে নিজেকে ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা প্রায়ই অপ্রয়োজনীয়। যখন তুমি কম ব্যাখ্যা দাও, তোমার কথা ভারী হয়, কারণ তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত। নিশ্চয়তা আকর্ষণ তৈরি করে। নীরব আকর্ষণের বিজ্ঞান
অনেক বেশি শক্তিশালী। আকর্ষণ শুধু রোম্যান্টিক নয়, এটা সামাজিকও। যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের লক্ষ্য নিয়ে মনোযোগী, সবসময় সবার নজর কাটতে যায় না, সে অদৃশ্যভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ মানুষ স্বাভাবিকভাবে টানে যায় যেখানে আত্মনির্ভরতা আছে। এটা নার্সিসিজম নয়, এটা সেলফ কন্টেইনমেন্ট। এথিক্যাল ব্যালেন্স মেনটেন করা উচিত। মর্যাদা যেন অহংকার না হয়। নিজেকে সস্তা না করা মানে অন্যকে ছোট করা নয়। তুমি সীমা রাখবে, কিন্তু অসম্মান করবে না। তুমি ব্যস্ত থাকবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে অবহেলা করবে না। তুমি কম বলবে, কিন্তু প্রয়োজনীয় জায়গায় উপস্থিত থাকবে। এটাই ভারসাম্য। অহংকার বিচ্ছিন্ন করে, মর্যাদা আকর্ষণ করে। প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করো একটা। 7 দিনের মর্যাদা চ্যালেঞ্জ। পরবর্তী 7 দিন চেষ্টা করো 1. অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেবে না। 2. সাথে সাথে রিপ্লাই না দিয়ে 30 মিনিট বিরতি নেবে যদি জরুরি না হয়। 3. অন্তত একবার স্পষ্ট না বলবে। 4. নিজের সময়ের জন্য প্রতিদিন 30 মিনিট সংরক্ষণ করবে। এই ছোট অভ্যাসগুলো তোমার আত্মসম্মানের ভিত গড়ে দেবে। তুমি কি নিজেকে এমনভাবে ব্যবহার করতে দাও যেভাবে তুমি কাউকে ব্যবহার করতে দিতে না? তুমি কি নিজের সময়ের মূল্য দাও যেভাবে তুমি অন্যের সময়ের মূল্য দাও? তুমি কি নিজের সীমা জানো? এই প্রশ্নগুলোর উত্তর তোমার মর্যাদার মান নির্ধারণ করে। তোমার উপস্থিতি কতটা দামি? তুমি কি সব সময় সবার জন্য উপলব্ধ, নাকি তুমি নিজের জন্য কিছু রেখে দাও? মনে রেখো, মানুষ তোমাকে যতটা গুরুত্ব দেয়, তুমি নিজেকে তার চেয়েও বেশি বা কম গুরুত্ব দাও। নিজেকে সস্তা করা বন্ধ করলে মানুষের আচরণ বদলাতে সময় লাগবে, কিন্তু একদিন তারা বুঝবে এই মানুষটা আর আগের মতো নেই, এবং ঠিক সেখান থেকেই তোমার মর্যাদা শুরু। কেন যারা তোমাকে হারানোর ভয় পায় না, তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া প্রয়োজন।